18 ফেব্রুয়ারি সকালের চিত্রটা একটু খেয়াল করুন। একদিকে মন্ত্রিসভার পদ ভাগাভাগি নিয়ে সরকারি দলের নেতারা এসির রুমে ব্যস্ত, আর অন্যদিকে নিজ হাতে ঢাকার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মণিপুর স্কুলের শিক্ষার্থীরা যখন তাদের বিরোধী দলীয় নেতাকে রাস্তায় ময়লা পরিষ্কার করতে দেখল, তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। শুধু ডাক্তার শফিকুর রহমানই নন, আজকেই ঢাকা 12 আসনের নির্বাচিত এমপি সাইফুল আলম মিলন রমজান উপলক্ষে হাজারো গরিবের মাঝে খাবার বিতরণ করেছেন। বিরোধী দল হিসেবে তারা প্রমাণ করে দিয়েছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। এই গণবান্ধব রাজনীতি এখন সরকারি দল বিএনপির জন্য সবচেয়ে বড় প্রেশার বা প্রত্যাশার চাপ তৈরি করেছে। আগামী 5 বছরে বিএনপির চেনা চেহারায় ব্যাপক পরিবর্তন আসতে বাধ্য। এর প্রধান কারণ সংসদে বিরোধী দল জামাত জোটের এই গণবান্ধব রাজনীতির সঙ্গে তাল মেলাবার আপ্রাণ চেষ্টা। আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন তাদের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি পোর্ট গ্রহণ করবেন না। শুনতে খুব বিপ্লবী মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু পিছনে ফিরে তাকান, এই ট্যাক্স ফ্রি গাড়ি আর পোর্ট নেওয়ার ঘোষণা কার ছিল প্রথম? সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তৃতা করতে গিয়ে যেদিন জামাত আমির শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন, সেদিন মঞ্চের মেঝেতে বসেই শফিকুর রহমান এই মাস্টার স্ট্রোক ঘোষণা দিয়েছে। বিএনপি এখন বাধ্য হয়ে নিজেদের ইমেজ বাঁচাতে জামাতের সেই পুরনো ঘোষণায় কপি পেস্ট করছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যে আজ আর একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা গেছে। তিনি বারবার ক্ষমতা শব্দের বদলে দায়িত্ব শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটির আসল মালিককে? ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার একাধিক বক্তৃতায় এবং সাক্ষাৎকারে বারবার বলেছেন, আমরা ক্ষমতা শব্দটা ব্যবহার করতে চাই না, দেশ চালানো একটি পবিত্র দায়িত্ব। বিএনপি বুঝতে পেরেছে দেশের মানুষ এখন আর ক্ষমতার দম্ভ পছন্দ করে না, তাই তারা জামায়াতের রেটরিক বা শব্দচয়ন ধার করে জনগণের কাছে নমনীয় সাজার চেষ্টা করছেন। বিএনপির চিরকালের রাজনৈতিক চর্চা হচ্ছে কাউন্টার রাজনীতি। আওয়ামী লীগও তাই ছিল। দলগুলোর নিজস্ব কোনো ক্লিয়ার রাজনৈতিক আদর্শ নেই। যেহেতু এখন তাদের প্রধান প্রতিপক্ষ ইসলামী দলগুলো, তাই বিএনপিকেও এখন বাধ্য হয়ে কিছুটা ধর্মীয় রাজনীতিতে ঢুকতে হচ্ছে। গত বছর আমরা দেখেছি শিবিরের কর্মসূচির বিপরীতে ছাত্রদল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। ইসলামী দলের মঞ্চে আমন্ত্রিত হয়ে সালাউদ্দিন আহমেদ বা অন্য নেতারা এখন যে বেশভূষা ধারণ করেন, যে ধরনের ইসলামিক শব্দ, ভাষা এবং ভাবগাম্ভীর্য ব্যবহার করে বক্তৃতা করেন, তার ছোট্ট একটা উদাহরণ মাত্র। আগামী 5 বছর টিকে থাকতে হলে বিএনপিকে আরও বেশি ধর্মীয় রাজনীতি করতে হবে, কারণ শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশি জাতীয়তাবাদ এগুলো এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট এবং বিভ্রান্তিকর। গতকাল বিএনপি যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করল, তখন জামাত এবং এনসিপি আলটিমেটাম দিল যে তারা শপথ গ্রহণ করবে না। এই খবর মিডিয়াতে আসার পর সারা দিন ধরে গণরায় অস্বীকারের অভিযোগে সোশ্যাল মিডিয়া এবং রাজপথে বিএনপিকে রিয়েল জনগণের কোনো বট নয়, যে লেভেলের দাবরানি খেতে হয়েছে, তার ফলস্বরূপ আজ সালাউদ্দিন আহমেদরা তাদের টোন অ্যান্ড ডিসিশন পাল্টাতে বাধ্য হয়েছেন। মজার ব্যাপার হলো, ইউটার্ন নিয়ে সালাউদ্দিন সাহেব এখন দোষ চাপাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারের ঘাড়ে। তিনি নাকি সংস্কার পরিষদের শপথ নিতে তাদের অ্যাপ্রোচ করেননি, অথচ সিইসি ভদ্রলোক তো ঠিকই জামাত শিবির এমপিদের 2টা শপথই পড়ালেন। এর মানে একটাই, গণভোট এবং জুলাই সনদ নিয়ে হাঙ্কি বাঙ্কি করে বিএনপি পার পাবে না। এটা এতটাই স্পর্শকাতর জায়গা যে একটু এদিক সেদিক হলেই জনগণ দাঁড় ব্রেশ সোজা করবে। মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম বলেছেন, তারেক রহমানের সৌভাগ্য যে তিনি তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ভদ্রলোকদের একজন ভদ্র বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে হাসিনার মতো কোনো ইতর বিরোধী দল নেই। বিরোধী শুধু এমন কিছু করবে যা দেশ এবং জনগণের জন্য কল্যাণকর। এতে বিএনপির পক্ষে সরকার চালানো সহজ হবে বলে মনে করছেন। কিন্তু সত্যিই কি এই ভদ্রলোকরাই শেষ পর্যন্ত বিএনপিকে খেলে দিতে পারে? কারণ বিরোধী দলে যারা আছেন তারা বিপুল অংশেই দুর্নীতি এবং অপরাধমুক্ত। তারা ছায়া সংসদ বানিয়ে আতশ কাচ নিয়ে বসে থাকবেন। দুর্নীতিমুক্ত ধার্মিক বিরোধী দলীয় নেতারা যখন সংসদে সরকারের প্রতিটি ভুল ধরিয়ে দেবেন, তখন বিএনপির পক্ষে বেশি পরিমাণে দুর্নীতি করা পসিবল হবে না। জামাতের সঙ্গে রাজনীতি করা বিএনপি বা আওয়ামী লীগ কারোর জন্যই স্বস্তির নয়।
কারণ একদিকে দল হিসেবে বিএনপির লোকেরা কম বেশি বাজে কাজ করবেই, তাদের অতীত ইতিহাস তাই বলে। এখন হঠাৎ করে রাতারাতি তো আর ফেরেশতা হওয়া পসিবল না। সরকারের মন্ত্রী এমপিরা যখনই কোনো টেন্ডারবাজি বা দুর্নীতি করতে যাবেন, বিরোধী দলের ক্লিন ইমেজের নেতারা সেটা এক্সপোজ করে দেবেন, প্রকাশ করে দেবেন, জনগণের সামনে আনবেন। ফলে তাদের কাছে বিএনপি সরকারকে প্রচুর মাশুল গুনতে হবে, সংসদে নাকানিচু বাণী এবং রাজপথে দাবরানি খেতে হবে। এর পরিণতি কি? এর পরিণতি খুবই সিম্পল। মানুষ যখন দেখবে বিরোধী দলের নেতারা রাস্তা পরিষ্কার করছে, গরিবকে খাবার দিচ্ছে, সংসদে যৌক্তিক কথা বলছে, আর সরকারি দলের নেতারা দুর্নীতি করে বেড়াচ্ছে, তখন খুব দ্রুত মানুষের বিএনপির প্রতি মোহভঙ্গ হবে। আগামী 5 বছরের মধ্যেই বিএনপির জনপ্রিয়তায় মারাত্মক ধস নামবে। তারা যত বেশি জামাতকে কপি করার চেষ্টা করবে, তাদের অরিজিনাল আইডেন্টিটি তত বেশি নষ্ট হবে। জনগণ ডুপ্লিকেট বাদ দিয়ে অরিজিনালকে বেছে নেবে। আর ঠিক তখনই আমাদের আজকের এই মেগা অ্যানালিসিসের মূল হাইপোথেসিসটি কাজ করতে শুরু করবে। বিএনপির এই ধসের সুযোগে আগামী নির্বাচনে জামাত জোট বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। তারা শুধু একবারই ক্ষমতায় আসবে তা নয়, তারা রাষ্ট্র পরিচালনায় এত ভালো করবে যে তার পরের নির্বাচনগুলোতেও ধারাবাহিকভাবে জয়ী হতেই থাকবে। মানুষের কাছে তারা একটি আস্থার প্রতীকে পরিণত হবে। বাংলাদেশ এখন এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। তুরস্কে যেমন সেকুলার দলগুলির দুর্নীতি এবং ব্যর্থতার সুযোগে একে পার্টি ক্ষমতায় এসেছিল এবং দেশকে বদলে দিয়েছিল, ঠিক তেমনই বাংলাদেশেও ঘটতে যাচ্ছে একই ঘটনা। বাংলাদেশে প্রবেশ করবে একটি উদার গণতান্ত্রিক এবং কল্যাণমুখী শাসন কাঠামোয়। বলা চলে তুর্কি মডেলের রাজনীতিতে প্রবেশ করবে বাংলাদেশ। বিএনপি আজ হয়তো ক্ষমতায়, কিন্তু ভবিষ্যতের বীজ আজ জামাত রাজপথে বপন করছে। এবার আসুন, প্রায় 2 দশক বা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের পর মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করছে। সবাই ভাবছে এবার হয়তো দেশের রাজনীতি স্থির হবে, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন সরকারের জন্য আগামী দিনগুলি কি স্বস্তিদায়ক হবে, নাকি পদে পদে বিছানো আছে কাঁটা পড়বে? আমরা দেখব নতুন সরকারের সামনে ঘরে এবং বাইরে কিভাবে 7টি মহাবিপদ চোখ রাঙাচ্ছে। ভঙ্গুর অর্থনীতি এবং রমজানের অগ্নিপরীক্ষা। শপথ নেওয়ার পরপরই সরকারের সামনে সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভঙ্গুর অর্থনীতি। বর্তমানে মূল্যস্ফীতি 8% উপরে, আর ক্ষমতা গ্রহণের পরপরই হাজির হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে বাজার নিয়ন্ত্রণের অগ্নিপরীক্ষা শুরুতে দিতে হচ্ছে তারেক রহমানের সরকারকে। সিন্ডিকেট ভেঙে যদি সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারে, তবে শুরুতেই জনপ্রিয়তায় বিশাল ধস নামবে। ব্যাংকের লুটপাট এবং ঋণের ফাঁদ। শুধু বাজার নয়, দেশের ব্যাংক খাতের অবস্থাও শোচনীয়। ঋণ খেলাপির পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকার বেশি। এই পাহাড়সম শূন্যতা সরকারের অর্থব্যবস্থাকে রীতিমতো চোখ রাঙাচ্ছে। তৃতীয়ত, মব জাস্টিস এবং দখলদারি। তৃতীয় বিপত্তি হল জননিরাপত্তা। দলীয় কর্মীর পরিচয় দিয়ে এক শ্রেণীর সুবিধাবাদী ইতিমধ্যে দখলদারি শুরু করেছে। সমাজে প্রচলিত হয়ে পড়া মব সন্ত্রাস বা মব জাস্টিস এখন একটি বড় ভঙ্গুর অর্থনীতি এবং রমজানের অগ্নিপরীক্ষা। ভঙ্গুর অর্থনীতি এবং রমজানের অগ্নিপরীক্ষা। শপথ নেওয়ার পরপরই সরকারের সামনে সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভঙ্গুর অর্থনীতি। বর্তমানে মূল্যস্ফীতি 8% উপরে, আর ক্ষমতা গ্রহণের পরপরই হাজির হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে বাজার নিয়ন্ত্রণের অগ্নিপরীক্ষার শুরুতে দিতে হচ্ছে তারেক রহমানের সরকারকে। সিন্ডিকেট ভেঙে যদি সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারে, তবে শুরুতেই জনপ্রিয়তায় বিশাল ধস নামবে। ব্যাংকের লুটপাট এবং ঋণের ফাঁদ। শুধু বাজার নয়, দেশের ব্যাংক খাতের অবস্থাও শোচনীয়। ঋণ খেলাপির পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকার বেশি। এই পাহাড় সমশূন্যতা সরকারের অর্থব্যবস্থাকে রীতিমতো চোখ রাঙাচ্ছে। তৃতীয়ত, মব জাস্টিস এবং দখলদারি। তৃতীয় বিপত্তি হল জননিরাপত্তা। দলীয় কর্মীর পরিচয় দিয়ে এক শ্রেণীর সুবিধাবাদী ইতিমধ্যে দখলদারি শুরু করেছে। সমাজে প্রচলিত হয়ে পড়া মব সন্ত্রাস বা মব জাস্টিস এখন একটি বড় ব্যাধি। এর বিরুদ্ধে সরকার যদি শুরুতে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা না নেয়, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তারেক রহমানের লিডারশিপ টেস্ট, দলীয় শৃঙ্খলা। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন এটি তারেক রহমানের জন্য সবচেয়ে বড় লিডারশিপ টেস্ট।
ক্ষমতা গ্রহণের পর দলীয় শৃঙ্খলা রক্ষা করা, দুর্বৃত্তদের বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বন্ধ করা এবং দলের অভ্যন্তরীণ কোন্দল কঠোরভাবে দমন করা, এই কাজগুলো তাকে অত্যন্ত শক্ত হাতে করতে হবে, নইলে তিনি বিপদে পড়ে যাবেন। 4. কূটনৈতিক ভারসাম্য, সবার মন রক্ষা করা। বাইরের বিপদটা আরও ভয়ঙ্কর। আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন লাভ এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা হবে একটি জটিল জ্যামিতির মতো। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক স্বার্থ, অন্যদিকে চীনের সাথে সামরিক সহযোগিতা এবং তিস্তা ব্যারেজ প্রকল্প। আবার এর পাশাপাশি ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে দেশের স্বার্থ রক্ষা করা। চীন, আমেরিকা, পাকিস্তান সবার মন জুগিয়ে চলা নতুন সরকারের জন্য আক্ষরিক অর্থেই দড়ির উপর হাঁটার মতো কঠিন কাজ। জামাত ফ্যাক্টর এবং নিষিদ্ধ লীগ। ষষ্ঠ বিপত্তি হল পলিটিক্যাল ময়দান। জুলাই সনদে বর্ণিত রাষ্ট্র মেরামতের গুরুদায়িত্ব এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা যথেষ্ট চ্যালেঞ্জিং। সাথে ফ্যামিলি কার্ড, ৫০ কোটি গাছ লাগানো বা অন্যান্য বিষয় আছে। এর বাইরে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের জোটসঙ্গী জামাতে ইসলামী এখন সংসদের প্রধান বিরোধী দল। জামাত সংসদের সরকারকে কড়া চাপে রাখবে। আর সবচেয়ে বড় শঙ্কার বিষয় হল কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড থেকে বা ছদ্মবেশে মাঠে নামার চেষ্টা করে, তবে বিএনপিকে নিজ সাংগঠনিক সক্ষমতা দিয়ে সেই আন্দোলন মোকাবিলা করতে হবে। এটি কোনো সাধারণ পরীক্ষা নয়। আওয়ামী লীগ বিরোধী দলে বরাবরই শক্তিশালী। তো সব মিলিয়ে বিএনপি আসলেই খুব কঠিন বিপদে আছে। তারা যদি জামায়াতের সহযোগিতা, এনসিপির সহযোগিতা বা অন্য দলগুলোর সহযোগিতা না নিয়ে বরং বিরুদ্ধচারণ মনোভাব দেখায়, অতি অহংকারে হয়, অতি অসহযোগিতা প্রবল হয়, তাহলে বিএনপির সরকার টিকে থাকা খুবই কঠিন হবে। দর্শক, আপনি কি মনে করেন তা মন্তব্যের ঘরে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজনীতির ভেতরের খবর সবার আগে জানতে এবং এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে।